জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিব শিরোনাম। প্রাথমিক ও মাধ্যমিকে ৬৯% শিক্ষার্থী অনলাইন ক্লাসের বাইরে। ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ। করোনায় নৈতিক বিপর্যয়ের মুখে পৃথিবী, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকা নিয়ে বড় দেশগুলোর কাড়াকাড়িতে হতাশা। দশ মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। কাল উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের ৬৯% শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছে না। আর্থিক সক্ষমতার অভাবসহ নানা কারণে এই অবস্থা। শিক্ষা নিয়ে কাজ করা গবেষণা সংস্থা গণসাক্ষরতা অভিযান এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে করোনা পরিস্থিতি বিবেচনা নিয়ে ফেব্রুয়ারি মাস থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দিয়েছেন তারা। এ নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। স্বাগত রাশেদা কে চৌধুরী। প্রথমেই জানতে চাই যে আপনাদের যে গবেষণা, সেখানে আসলে যেই তথ্যগুলি উঠে এসেছে, এইগুলি থেকে স্কুল খুলে দেওয়ার যে পরামর্শ আপনারা দিচ্ছেন, সেইটি কিভাবে ধাপে ধাপে করা হবে? আপনারা কোনো সুনির্দিষ্ট ভাবে সেটি উল্লেখ করছেন কিনা? অনেক ধন্যবাদ এটি আলোচনার জন্য। সরকার তো বেশ কিছুদিন ধরেই চিন্তা ভাবনা করছেন যে সীমিত পরিসরে হলেও খুলে দেয়া যায় কিনা পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসলে। আমরা নভেম্বর থেকে মার্চের এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তথ্য বলতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন, উপজেলা প্রশাসন, তাদের কাছ থেকে তথ্য বা মতামত চেয়েছি আমরা। সেখান থেকে এটা উঠে এসছে যে বেশিরভাগ শিক্ষার্থী, প্রায় ৭৫% শিক্ষার্থী চায় যে যত শীঘ্র সম্ভব স্কুল খুলে যাক, তারা স্কুলে ফিরতে চায়। ৭৬% অভিভাবক চাচ্ছেন যে তারা শিক্ষার্থীদের স্কুলে ফেরত পাঠাতে চান। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা শিক্ষা প্রশাসন বা উপজেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকেও বারবারই বলা হয়েছে যে এগুলো খুলে দেয়া ভালো, খুলে দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। এখন যেটা আমাদের বিবেচনার জন্য আমরা সরকারের কাছে উপস্থাপন করেছি, সরকারের বিবেচনার জন্য, সেটি হলো যে ৩টি বিষয়ে বিবেচ্য এখানে। যে যেখানে যেখানে করোনা পরিস্থিতি লাগামের মধ্যে আছে, করোনা বিষয়ক কারিগরি পরামর্শক কমিটির সহায়তা বা পরামর্শ নিয়ে সেখানে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব কিনা সেটা বিবেচনা করা। আর যদি খুলতে হয় তাহলে কিন্তু ২ থেকে ৩ সপ্তাহের প্রস্তুতি নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পক্ষে, স্কুলে যাওয়ার পক্ষে প্রায় সবাই মতামত দিয়েছেন এবং সেখান থেকেই আমরা এই বিষয়টি সরকারের সামনে উপস্থাপন করেছি যে সীমিত পরিসরে হলেও এখন ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা দরকার। আমরা প্রাথমিক এবং মাধ্যমিকে এই জরিপটি করেছি এবং খোলার আগে শর্তগুলো পূরণ করার জন্য সরকারের একটি প্রস্তুতি নেওয়া দরকার। কারণ স্বাস্থ্যবিধি তো মানতেই হবে, করোনা পরিস্থিতি নাগালের মধ্যে থাকুক বা না থাকুক, মানতেই হবে। আমাদের কাছে বড় আরেকটি বিবেচ্য বিষয় ছিল শিক্ষার্থীদের ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যায়। সেটা করতে গিয়ে আমরা জানলাম শিক্ষার্থীদের কাছ থেকে অনেকেই দূরশিক্ষণ, সংসদ টিভি, ইন্টারনেট অথবা রেডিও বা মোবাইল ফোনে যুক্ত হতে পারছেন না। তাহলে তাদের তো ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য বিশেষ প্রস্তুতি নিতে হবে। আমরা সরকারের কাছে আমাদের সেই পরামর্শ উপস্থাপন করেছি। রাশেদা কে চৌধুরী, যেই কারণে সরকার আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে দেরি করছে, কারণ আমরা জানি যে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা মানে আরও এখন বিভিন্ন কাজে যারা বের হচ্ছেন প্রায় সমপরিমাণ মানুষকেই বের হতে হবে, শিক্ষার্থীদের অভিভাবক। ফলে সেই দিকটা হয়তো তারা বিবেচনায় নিচ্ছেন, কিন্তু এইটাকে একটা ফেজ আউট কিভাবে করা যায়? কারণ আমরা নিশ্চয়ই একটা লম্বা সময়ে এই পরিস্থিতিতে যেতে হবে, এমন না যে ভ্যাকসিন আসলে আগামী ৪ মাস ৬ মাসের ভিতরে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে। ফলে আগামী ১-২ বছরের জন্যই এই ধরনের পরিস্থিতি মোকাবেলার একটা প্রস্তুতি নিয়ে সেভাবে একটা রোডম্যাপ নিশ্চয়ই তৈরি করা দরকার।
অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নটি করার জন্য বা এই প্রস্তাবটাই যেটা আপনি পরামর্শটা বললেন, এটা আমাদের গবেষণার মধ্য দিয়েই আমরা তুলে ধরেছি যে প্রস্তুতিটা প্রয়োজন। প্রথম হলো এক ধাপে সব খুলে দেয়া, এটা বিপজ্জনক হতে পারে। সরকার দেখবেন কোথায় কোথায় করোনা নাগালের মধ্যে এসছে পরিস্থিতি। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে চর হাওর বাওরে আমাদের জানা মতে করোনার সংক্রমণ তেমন নেই। সেখানেই কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে নানা দিক থেকে। তাদেরকে স্কুলে ফিরিয়ে না আনলে ৪টি আশঙ্কাও উঠে এসছে যে বাল্যবিবাহের হার বাড়তে পারে, শিশু শ্রমে যুক্ত হতে পারে ইত্যাদি। সেখানে আশঙ্কাগুলো কিন্তু সব মতামতের, সব পক্ষের, সব অংশীজন বলেছেন। সেখানেই আমাদের প্রস্তাব আমরা রেখেছি যে এটা ধাপে ধাপে করা, ন্যূনতম ২ বছরে একটি পরিকল্পনা করে এগোনো। সরকারের কাছে একটি পরিকল্পনা, প্রস্তুতি পরিকল্পনা বা পুনরুদ্ধার পরিকল্পনা তৈরি হচ্ছে। তাদের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি যে তাদের পরিকল্পনার সাথে আমাদের প্রস্তাবনা অনেকখানি মিলে গেছে, কিন্তু প্রস্তাবনা একরকম, পরিকল্পনা একরকম, বাস্তবায়নটা হচ্ছে বড় জিনিস। আমরা সেটার জন্য বলেছি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হোক এবং যত দ্রুত সেই ঘোষণাটি দেয়া যায় ভালো, কবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আর দ্বিতীয় হলো এটা কিন্তু বাস্তবায়ন এবং মনিটরিং এর জন্য স্থানীয় পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে করতে হবে। না হলে পরবর্তীতে আমরা হয়তো হোঁচট খাবো। হয়তো দেখা গেল কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটার দায় দায়িত্ব তো সরকারকেই নিতে হবে। সেজন্যই সরকার খুব ভেবেচিন্তে এগোচ্ছেন। এটা বোধগম্য বা প্রণিধানযোগ্য যেটা বলা যায়। তবে পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যেখানে আমরা হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে লাভবান হব। তবে এটাও আমরা বারবার বলছি, এটার থেকে আমাদের অভিজ্ঞতা নিতে হবে। প্রথম ধাপে যাদেরকে খোলা হবে পরিবেশ পরিস্থিতি বিবেচনায়, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তী ধাপে যাওয়া, এটাও আমরা সরকারের কাছে পরামর্শ দিয়েছি, দাবি করেছি এই প্রস্তুতি পর্বের জন্য যথাযথ বিনিয়োগটাও করতে হবে। রাশেদা চৌধুরী সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসেছেন। আমরা যদি এটাকে একটা মানে সাফল্যের দিকে নিয়ে যেতে চাই, তাহলে বিনিয়োগ করতে হবে, পরিকল্পনা করতে হবে, এবং দুই দিকের পরিকল্পনা। একটা হচ্ছে কিভাবে আমরা খুলে দেব, আর দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই একটি বছর শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় চলে গেছে। আপনাদের যে গবেষণা, সেখানেও দেখা যাচ্ছে যে আসলে প্রায় ৭০% শিক্ষার্থী যে নিয়মিত শিক্ষা কার্যক্রমের মধ্যে ছিলেন না। ফলে এইটাকেও একটা একটা জায়গায় তাদের এই ক্ষতিটা পুষিয়ে নিয়ে আসা, সেইটা হতে পারে সিলেবাসটাকে একটু অন্যভাবে মানে সময় মতো করে হয়তো একটু ছোট করে বা অন্য কোনোভাবে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকতে পারে। সেই জিনিসগুলি মিলিয়েই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমরা একটা বিরতির পর ফিরে এসে জানতে চাইব যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং কারিকুলাম ডেভেলপমেন্টের যে পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, থাকলে সেটা সরকার কিভাবে করতে পারে। রাশেদা চৌধুরী, যেটি জানতে চাচ্ছিলাম যে অবকাঠামোগত এবং পাঠ্যসূচিগত কোনো কি ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে যদি আমরা ভালোভাবে শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে নিয়ে আসতে চাই। অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি নিয়ে আমরা আমাদের উত্তরদাতাদের কাছে হাজির হয়েছিলাম। আপনাদেরকে আগেই বলেছি এই গবেষণাটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৩,০০০ অংশীজনের মধ্যে আমরা তাদের মতামতটা নিয়ে এসেছি। সরাসরি তো যেতে পারিনি, আমরা ফোনের মাধ্যমে তাদের মতামত এবং স্থানীয় পর্যায়ে যোগাযোগ করে সেখানে এই কথাগুলোই উঠে এসছে যে আপনি যেটা বললেন যে আসলে অবকাঠামোগত এখন যে প্রস্তুতি নিতে গেলে শিক্ষকরাও দাবি করেছেন যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার মতো পরিবেশ পরিস্থিতি থাকতে হবে। তাহলে সেটার মধ্যে ধরেন এই যে মাস্ক, মুখোশ, এই শত শত শিক্ষার্থীর মধ্যে দিতে হবে। সামাজিক দূরত্ব কিভাবে বজায় রাখা যাবে সে প্রস্তাবনাও কিন্তু তারা দিয়েছেন, বিশেষ করে শিক্ষকরা, যে প্রতিটি বেঞ্চে ২ জন করে অথবা ২ শিফটে অথবা একদিন এই গোষ্ঠী আসলো বা এই গ্রুপ, পরের দিন অন্য গ্রুপ। সামাজিক দূরত্ব বজায় রাখা এটাও হয়তো অত কঠিন হবে না, কিন্তু এই যে হাত ধোয়ার সুবিধা দিক এবং মাস্ক, এই দুটো জায়গায় প্রস্তুতির ব্যাপারে
অনেকেই বলেছেন যেটার জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে। আর আরেকটি বিষয় হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা একরকম নেই। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশটা করেছি যে আগে যেখানে প্রয়োজন সেখানে করা, এবং সবার জন্য এক ঔষধে হবে না। সব একেক জায়গায় একেক রকম পরিবেশ পরিস্থিতি বিবেচনায় সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে। দ্বিতীয় যেটা, সক্ষমতা যে অবকাঠামোর মধ্যে আরেকটা পক্ষ আছেন, সেটা হলো শিক্ষক। শিক্ষকদের দক্ষতা, এই ধরনের পরিবেশ পরিস্থিতি বিবেচনার জন্য শিক্ষকদের দক্ষতা কতটুকু আছে, সেই জায়গায় আসলে অনেকেরই হয়তো মন মানসিকতা অবসাদগ্রস্ত ইত্যাদি আমরা জানতে চেয়েছি। তারাও বলেছেন তারা ঠিকই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে চান, কিন্তু তারাও যাতে নির্দ্বিধায় কাজগুলো সম্পাদন করতে পারেন সেটাও তারা বলেছেন। দ্বিতীয় যেটি এসছে, আপনি যে প্রশ্নটি করলেন, শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক। শিক্ষাক্রমের ব্যাপারে শিক্ষার্থীরা একরকম বলেছে। তারা বলেছে যে তারা আসলে যে সংকুচিত সিলেবাসে তারা করতে পারে, কিন্তু আগের জরুরি অপঠিত বিষয়গুলো বলেছে তারা, সেটাও যেন অন্তর্ভুক্ত করা হয়। এবং শিক্ষকরা বলেছেন সংকুচিত সিলেবাস করলে সেটা তাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দিতে হবে। সেখানে শিক্ষক সহায়িকা বা টিচার গাইডের বিষয়টা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। তাদের জন্য প্রস্তুতি পর্বটা, সেটার জন্য প্রয়োজন আছে। আরেকটি তারা বলেছে, শিক্ষার্থীরা বলেছে যে তারা আপাতত পরীক্ষা যেগুলো আছে সেগুলা বাদ দিয়ে পরবর্তী ক্লাসে তারা উঠতে চায়। এটা প্রাথমিক আর মাধ্যমিকের কথা বলছি। আমরা এই চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এখানে কিন্তু সুনির্দিষ্ট করে বলেছে তারা যে ক্লাসরুমে শ্রেণীকক্ষের ভেতরে মূল্যায়নে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষাগুলোর চাপ এই মুহূর্তে কমিয়ে কিভাবে সিলেবাস সংকুচিত করে তা শেষ করা যায়, সেখানে হয়তো স্কুলের সময়সূচি এবং যে ছুটিগুলো দেয়া হয় সেগুলোকে আবার নতুন করে সাজানোর প্রয়োজন। এগুলো তারা সুপারিশ করেছে, আমরা সেগুলোই উপস্থাপন করেছি। রাশেদা চৌধুরী, আমরা যদি দেখি যে হাত ধোয়া এবং মাস্কটা নিশ্চিত করা, এটা একটা বড় কাজ হতে পারে, কিন্তু আমরা জানি যে সরকার ইতিমধ্যেই একেবারে প্রত্যন্ত এলাকায় পর্যন্ত হাত ধোয়ার ফ্যাসিলিটিস তৈরি করবার জন্য ইতিমধ্যে বরাদ্দ করেছে, প্রকল্প হাতে নিয়েছে। সেখানে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটা সম্ভাব্য জায়গা হিসেবে চিহ্নিত করা যায়, অথবা আলাদাভাবেও এটি হতে পারে, সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে এখনকার প্রকল্পের মধ্যেই অধিকাংশ স্কুলকেই আনা সম্ভব, কারণ বেশিরভাগ স্কুলই আছে যেটা আসলে এই ধরনের যেই টার্গেট করা হচ্ছে সেই রকম লোকালয়ই আছে। হ্যাঁ, এবং যেটা হলো যে স্থানীয় পর্যায়ে এগুলা করা সম্ভব, কিন্তু স্থানীয় পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে শিক্ষা প্রশাসন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয় মিলে যদি স্থানীয় পর্যায়ে তদারকি কমিটি করেন, সেখানে তারা এগুলো কিভাবে বিতরণ করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এগুলো দেখারও কিন্তু একটা বিষয় আছে। আমরা সেটা সুপারিশ করেছি। সরকারের প্রস্তুতির একটা অংশ এটা হওয়া উচিত বলে আমরা মনে করি। আরেকটি যেটা আপনি বললেন, সরকার অবশ্যই ওয়াশ বলে যেটা সেই সুযোগ সুবিধাগুলা করেছেন। অনেক জায়গায় আমরা জানি যে পানির প্রবাহটা থাকে না অনেক সময় এবং শিক্ষার্থীদের অসুবিধা হয়, সেটা নিশ্চিত করা দরকার। আরেকটি বিষয়ও কিন্তু মাঝে মধ্যেই উঠে আসে, যদিও এটা নিয়ে আমরা প্রশ্ন করিনি তাদেরকে, সেটি হলো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এটার জন্য দায়িত্বপ্রাপ্ত তেমন কোনো কর্মী বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকেন না। সেক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠী এটির ব্যাপারে সহায়তা এগিয়ে আসতে পারে। এমনকি বলা হচ্ছে বেসরকারি সংগঠনগুলো তো বাংলাদেশের নানাভাবে নানা কাজে অংশ নিয়ে থাকে, স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয়, তাদেরকেও যুক্ত করা যেতে পারে এখানে। রাশেদা চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। কোভিড ভ্যাকসিনের
অসম নীতিমালার কারণে বিশ্বে বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটির প্রধান এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিশ্বের ধনী দেশগুলো 4,90,00,000-এরও বেশি ডোজ পেয়েছে, তার বিপরীতে দরিদ্র দেশগুলো পেয়েছে মাত্র 25 ডোজ। এ নিয়ে কথা বলতে বসুন্ধরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। স্বাগত ডক্টর সাইদুর রহমান। একটু জানতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেই আশঙ্কার কথা বলা হয়েছে, যে হুঁশিয়ারি দেয়া হয়েছে, এটি থেকে আসলে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে কি ধরনের শিক্ষা নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিকে, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে। মূলত এই প্রশ্নটি প্রথম থেকেই উচ্চারিত হচ্ছিল যে এই আশঙ্কাটি যে ভ্যাকসিনের ক্ষেত্রে বিশ্বব্যাপী একটি অসমতা বিরাজ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে গাভি, সেপি এবং গেটস ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি অর্গানাইজেশন মিলে এটার সমাধান কল্পে ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন কোভেক্স নামে, কোভিড-19 ভ্যাকসিন অ্যাক্সেস। এবং ওনারা ভেবেছিলেন হয়তো দরিদ্র দেশগুলোর 20% মানুষের জন্য ওনারা ভ্যাকসিন নিশ্চিত করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে 3টি কোম্পানিকে, তার মধ্যে অক্সফোর্ডের সাপোর্টে যে অ্যাস্ট্রাজেনেকা, সেটি ছাড়া রেসে থাকা বাকি সবগুলো বৈজ্ঞানিক প্রতিষ্ঠানই আসলে মুনাফার জন্য যেভাবে ভ্যাকসিনের মূল্য নির্ধারণ করলো এবং যেভাবে ধনী দেশগুলো তাদের এই সমস্ত ভ্যাকসিনকে আগাম বুকিং দিয়ে নিয়ে গেল, তাতে যে দৃশ্যটি আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে কথাটি বলা হয়েছে, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে পৃথিবীটা 2 ভাগে আবার বিভক্ত হয়ে গেল। যে একটি অংশ ভ্যাকসিন পাবে, এবং সবচেয়ে আশঙ্কার বিষয়টি হচ্ছে ভবিষ্যতে তারা এই ধরনের আইন করতে পারে যে ভ্যাকসিনেটেড না হলে পরে তাদের ভ্যাকসিনেটেড ওয়ার্ল্ডে আসলে ঢোকার পারমিট পাওয়া যাবে না। অতএব পৃথিবীকে, বিজ্ঞানের এই অগ্রগতিকে এইভাবে মানুষকে বিভক্ত করার কাজে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশ যে প্রস্তুতি নিয়েছে, সেই প্রস্তুতিতে এই পর্যন্ত যেটুকু প্রতিশ্রুতি আছে এবং যেটুকু নিজের ক্রয় করা ভ্যাকসিন আছে, সেটা দিয়ে বাংলাদেশ সর্বোচ্চ 25% মানুষকে ভ্যাকসিনেট করতে পারবে। অতএব এটা আমরা মনে করি এটি অবশ্যই অপ্রতুল এখন পর্যন্ত, যদি আমরা হার্ড ইমিউনিটিকে বিবেচনা করি। কিন্তু যদি একটু পরিকল্পনাটি ভিন্নভাবে করা যায়, যেমন যদি আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে যে অংশগুলোতে বেশি আক্রান্ত হয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, সেখানে যদি এই সীমিত সম্পদকে ইন্টেন্সিভলি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি গত 8 মাস যাবত এই 4টি জেলাতেই শতকরা 70 থেকে 80% মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু এবং জটিলতাগুলো বেশি। অতএব আমাদেরকে সীমিত সম্পদ দিয়ে এটা মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিজস্ব ভ্যাকসিন উদ্ভাবন এবং অন্যান্য ভ্যাকসিন গবেষকদের এই দেশে এনে তাদের সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে ভ্যাকসিন তৈরির সামর্থ্য তৈরি করতে হবে। মানে উৎপাদন এবং উদ্ভাবন, এই দুটোই বাংলাদেশকে আসলে এটা থেকে রক্ষা করতে পারে এই মুহূর্তে, আগামী মহামারী মোকাবেলায়। কিন্তু এই মহামারীতে কৌশলগত পরিবর্তন ছাড়া আমরা আসলে আমাদের মৃত্যু এবং জটিলতাকে কমাতে পারবো না। সাইদুর রহমান, আপনি যথাযথই বলছেন যে আসলে এই ক্ষেত্রে আমাদের নিজেদের প্রস্তুতিটা নিজেদের মতোই নেওয়া প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ওষুধ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বেই বলা হয় খুবই ভালো, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই যদি চেষ্টা করি তাহলে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি নিশ্চয়ই সম্ভব হবে। সেই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ কি, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর একসঙ্গে কিভাবে কাজ করতে পারে? আমি খুবই স্পেসিফিক্যালি দুটো উদাহরণ বলি। একটি হচ্ছে মডার্না, এটি একটি পাবলিক, মানে এনআইএইচ এর সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনের একটি প্রাইভেট এন্টারপ্রেনার। যদি ভাবেন অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, অর্থাৎ পৃথিবীতে যে 2-3টি উদ্ভাবনকে এখন সামনে দেখা যায়, তার দুটোই হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের সাফল্যের উদাহরণ। আমরা মনে করি বাংলাদেশেও আসলে রাষ্ট্রীয় উদ্যোগে গবেষণা এবং বাণিজ্যিক এবং রাষ্ট্রীয় কোলাবোরেশনের মাধ্যমে উৎপাদন, এটাই বাংলাদেশের জন্য এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থার জন্য সর্বোত্তম সমাধান। অতএব গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগ এবং উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রে বাণিজ্যিক উদ্যোগ, এই দুটোর যদি একটি সম্মিলন ঘটে, তখনই বাংলাদেশ আসলে এটিকে কার্যকরভাবে মোকাবেলা করতে পারবে বলে আমি মনে করি। অতএব ইমিডিয়েটলি গবেষণা এবং উদ্ভাবনে প্রচুর বিনিয়োগ প্রয়োজন, এবং অবকাঠামোগতভাবে যারা গবেষণায় অগ্রসর যে দেশগুলো, ভ্যাকসিন গবেষণায় যারা আছে, তাদের সঙ্গে কোলাবোরেশন এবং ব্রিজিং গুলো করা দরকার। এবং তাদের যে ট্রায়াল গুলো এখন ফেজ 3-তে আছে, সেগুলো বাংলাদেশে পরিচালনার মাধ্যমে বাংলাদেশি গবেষকদের এই ধরনের গবেষণা পরিচালনার সামর্থ্য গড়ে তোলা দরকার। সো এই মুহূর্তে এই কোভিড মোকাবেলার মধ্য দিয়ে বাংলাদেশের একটি রূপান্তর হবে, যে বাংলাদেশ ভ্যাকসিন সহ আধুনিক প্রযুক্তিগুলো উদ্ভাবন এবং উৎপাদনের সামর্থ্য অর্জন করবে।
আহ, এই ক্ষেত্রে বিশেষ করে গবেষণায় আমরা এখনো পর্যন্ত খুব বেশি দেখিনি যে পাবলিক সেক্টর এটাতে ইনভেস্ট করছে। আমরা যতটুকু দেখেছি প্রাইভেট একটি অর্গানাইজেশন ইতিমধ্যেই তারা কাজ করছে, বেশ খানিকটা এগিয়েও গিয়েছে। এবং আপনার কি মনে হয় যে তাদের সঙ্গেও সরকারের একটা কোলাবোরেশন থাকা উচিত এবং এখানেও ইনভেস্টমেন্টে যাওয়া উচিত? বাংলাদেশের অবশ্যই আমরা দুটো উদাহরণে যদি দেখেন, অন্তত পক্ষে মডার্নার উদাহরণটির ক্ষেত্রে যদি ভাবি, এবং আমেরিকা আসলে 5টি ভ্যাকসিনে, মার্কিন যদিও যুক্তরাষ্ট্রের মতো আমাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, কিন্তু যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন 5টি অপারেশন ওয়ার্প স্পিড নামে তারা 5টি ভ্যাকসিন গবেষণায় আসলে বিনিয়োগ করেছে $1 বিলিয়ন উপরে। এবং তার একটি সফল হয়েছে, ইতিমধ্যে দুটো সফল হয়েছে। তাদের ফাইজারে বিনিয়োগ না, অগ্রিম ক্রয় করেছিল, মডার্না তাদের বিনিয়োগ ছিল। বাংলাদেশকে আসলে ওই স্কেল আপে বাংলাদেশ হয়তো জয়েন করতে পারবে না উদ্ভাবনে, কিন্তু বাংলাদেশকে অবশ্যই যারা উদ্ভাবনের ক্ষেত্রে অবদান রাখবে তাদেরকে রাষ্ট্রীয় সমর্থন তাদের প্রয়োজন। এবং এইটার পরবর্তী পর্যায়গুলোতে আসলে, তবে একটা ব্যাপারে স্পষ্ট দরকার, মানুষকে রক্ষা করার জন্য গত 70 বছর পৃথিবীতে মানুষকে রক্ষা করার বদলে চাঁদে যাওয়া, মঙ্গলে যাওয়া, সমুদ্রের নিচে যাওয়া, অস্ত্র উদ্ভাবনে যেভাবে গবেষণা চলেছে, সেই কারণেই তো আমরা আজকে মহামারী মোকাবেলা এইভাবে অসমর্থ, অপ্রস্তুত। অতএব বাংলাদেশ বিনিয়োগের সময়ও যেন মানুষকে রক্ষার দিকে প্রায়োরিটি থাকে, মুনাফার দিকে যেন মনোযোগটা না যায়। এটি খুবই প্রয়োজনীয় একটি উপাদান, যেটি মিস করলে আমরা আবারও এই গবেষণা মুনাফার একটি উপকরণ হয়ে উঠবে, মাত্র মানুষকে রক্ষা করার নয়। সাইদুর রহমান, একটা গুরুত্বপূর্ণ জায়গা যে মানুষকে রক্ষা করবার জন্য গবেষণা করা এবং ওষুধ, ভ্যাকসিন সবকিছু, আমরা জানি যে হয়তো আমাদের এই অভিজ্ঞতাটা একটা অভিজ্ঞতা হিসেবেই থাকবে এবং সামনের দিকেও এই ধরনের আরো নানান ধরনের রোগ আসতে পারে, যার কারণে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের যদি নেওয়া হয় যে এই ধরনের পরিস্থিতিতে কিভাবে আমরা রিয়্যাক্ট করব এবং কতটুকু রিয়্যাক্ট করব, কতটুকু বিনিয়োগ করব, সেই বিনিয়োগের জন্য আলাদা আমাদের বাজেটও থাকা প্রয়োজন। সেটার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা কতটুকু প্রয়োজন এবং সেটার কোনো ধরনের দিক নির্দেশনা আমাদের দেশের সরকারের আছে বলে মনে হয় কিনা? আপাত দৃষ্টিতে আমরা এখন পর্যন্ত দীর্ঘদিন যাবৎ গবেষণা বাজেটারি অ্যালোকেশনের দিক থেকে খুবই অবহেলিত একটি খাত, কিন্তু সেখানে আপনি খুবই স্পষ্টভাবে এনেছেন জিনিসটাকে আসলে, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গবেষণা খাতে বিনিয়োগ, এবং সেটি কোন গবেষণা আমরা বলছি, মানুষের জীবন রক্ষাকারী যে সকল বিজ্ঞানের শাখা সেগুলোর ক্ষেত্রে গবেষণা। এবং এখনো বলা হচ্ছে যে আসলে চিকিৎসা বিজ্ঞান এবং শিক্ষা খাতে বিনিয়োগ হচ্ছে সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেয় রাষ্ট্রকে। এবং সেই হিসাবে আমরা মনে করি যে মানুষকে রক্ষা করা, বাংলাদেশি মানুষদের রক্ষা করার জন্য গবেষণায় আমরা আশা করব এই মুহূর্তে এই কোভিডের শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশের সরকার আগামীতে আসলে এই মানুষকে রক্ষা করার জন্য যে সকল বিজ্ঞানের শাখা সেক্ষেত্রে বিনিয়োগ বাড়াবেন। এটাই হতে পারে। সাইদুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকার নিচ্ছে আরো একটা বিরতি। অপেক্ষা শেষ, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিপক্ষ দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের 2023 বিশ্বকাপ মিশন। অধিনায়ক তামিমের লক্ষ্য ধারাবাহিকতা আর দলের সাফল্য। সাকিবের প্রত্যাবর্তনে দলে বাড়বে আত্মবিশ্বাস, বলছেন ওডিআই অধিনায়ক। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। স্বাগত সানোয়ার হোসেন। আমরা একটু জানতে চাই যে একটা লম্বা বিরতির পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, এই কয়েকদিনের যে প্রস্তুতি সেটাকে কিভাবে দেখছেন? ডেফিনেটলি একটা টাফ চ্যালেঞ্জ সবার জন্যই। দেখেন, প্রায় 10 মাস পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা ফিরছি। তার চেয়েও বড় কথা, আমরা কিন্তু নর্মাল ক্রিকেটে ছিলাম না, আমরা প্রপার ক্রিকেট খেলতে পারিনি, ওইভাবে প্র্যাকটিস ছিল না, প্রিপারেশন। ডেফিনেটলি আমরা কিছু টুর্নামেন্ট খেলেছি, T20 খেলেছি, কিন্তু প্রপার যে প্রিপারেশন, যে ওপেনলি যে করোনার আগে যে পরিস্থিতি ছিল স্বাভাবিকভাবেই নর্মাল না, এখান থেকে বের হওয়াটা অনেক ডিফিকাল্ট। তারপরে বলবো যে যতটুকু প্রিপারেশন নিয়েছে বাংলাদেশ, আমার মনে হয় এই রেস্ট্রিকশনের মধ্যে, এই সীমাবদ্ধতার মধ্যে মনে হয় একটা ভালো প্রিপারেশন নিয়েছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি বলবো যে সাকিবের কামব্যাক। ডেফিনেটলি সাকিব ছাড়া আমরা একটা লম্বা সময় আমরা পার করেছি। সাকিব কামব্যাকটা ডেফিনেটলি টিমের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। প্লাস হলো তামিমের ক্যাপ্টেন্সি, আমরা অনেকদিন ক্যাপ্টেন পাওয়ার পরে আমরা কিন্তু মাঠে ফিরতে পারছিলাম না। ডেফিনেটলি এটা একটা আরেকটা উপলক্ষ হবে। সবকিছু মিলিয়ে মনে হবে বাংলাদেশ কালকে ভালো শুরু করবে আশা করি।
সানোয়ার, আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই খেলোয়াড়রা খেলছেন, ফলে ইতিমধ্যে নিশ্চয়ই এটার সঙ্গে এক রকমের মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ ছিল সেটা তারা কাটিয়ে উঠতে পেরেছেন। দল নিয়ে অনেকগুলি আলোচনা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যেটি 3 নাম্বার পজিশন, ব্যাটিং পজিশন, সাকিবের জায়গায় শান্তকে খেলানো। এই সিদ্ধান্তটিকে আপনার কি মনে হয়? দেখেন, হ্যাঁ, যে প্রথম যেটা বললেন যে জৈব বলয়, ডেফিনেটলি এটা একটা নিউ কনসেপ্ট, নিউ আইডিয়া বা নিউ সিস্টেম। এটার মধ্য দিয়ে যাওয়াটা নট ইজি। প্লেয়ারদের কিন্তু পুরো আইসোলেটেড, ফ্যামিলি থেকে বলেন বা ফ্রেন্ড সার্কেল বলেন, সবকিছু থেকে একটা আলাদা থাকতে হয়, লম্বা সময় থাকতে হয়। প্লেয়াররা কিন্তু বেশ 2টা টুর্নামেন্ট কিন্তু লম্বা সময় কিন্তু প্লেয়াররা কিন্তু এই বাবুলের মধ্যে ছিল। ডেফিনেটলি একটা কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, তারপরে এটা নট ইজি। আর যেটা বললেন যে সাকিবের যে নাম্বার 3, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে দেখেছি যে সাকিব যে পারফরমেন্স করেছে, আনবিলিভেবল একটা পারফরমেন্স করেছে ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটা ইভেন্টে। সাকিব নাম্বার 3 থেকে যে পারফরমেন্স করেছে, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল মাইল ফলক ছিল, সাকিবের জন্য একটা বিশাল মাইল ফলক ছিল ডেফিনেটলি। যেহেতু মাঝখানে সাকিব অনেকটা সময় ক্রিকেটের সাথে ছিল না, তারপরে হয়তো ওই লাস্ট যে টুর্নামেন্টে খেলেছে ওইখানেও সাকিবের ব্যাটিংটা আমরা আপ টু দ্য মার্ক সাকিবের মতো পাইনি। তবে সাকিব যে চ্যাম্পিয়ন প্লেয়ার, ওর মতো করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করবে আমরা আশা করবো। তবে আমার মনে হয় এই প্রায়োরিটিটা সাকিবকে দেওয়া উচিত, সাকিবের মতো প্লেয়ারকে। সাকিব যদি কমফোর্টেবলি নাম্বার 4 ব্যাটিং করে, দ্যাটস ফাইন। আদারওয়াইজ আমার মনে হয় এই প্রায়োরিটি সাকিবে পাওয়া উচিত। স্যার, আমারও মনে হয় যে এটা সাকিবের কল হওয়াই উচিত যতক্ষণ পর্যন্ত তিনি দলে আছেন। একটু জানতে চাই যে নতুন বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পেস ডিপার্টমেন্টে, এবং ইনজুরির সমস্যা অনেকটাই কম। এখন যারা দলে আছেন তারা প্রত্যেকেই ফিট আছেন, সেইটি নিশ্চয়ই একটা ভালো খবর বাংলাদেশের জন্য। অবশ্যই আমাদের একটা বড় ল্যাকিং ছিল, যেটা লম্বা সময় কিন্তু আমাদের ফাস্ট বোলিং ওইভাবে ইনজুরি ফ্রি প্লেয়ার পাচ্ছিলাম না। মুস্তাফিজ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেট, ও কিন্তু ইনজুরির কারণে কিন্তু ওর বেস্ট পারফরমেন্সটা আমরা কিন্তু পাচ্ছিলাম না। ও কিন্তু ডে বাই ডে নিজেকে আবার ভালো শেপে নিয়ে আসছে। সেম হয়তো তাসকিন ইনজুরি ছিল, তাসকিন ইনজুরি থেকে ব্যাক করেছে, রুবেল আবার টিমে আসছে, সবকিছু মিলে ইয়াং শহীদুল জয়েন করেছে, এই সবকিছু মিলে সাইফুদ্দিনও ইনজুরিতে ছিল, ওখান থেকে কামব্যাক করেছে। এটা একটা গুড সাইন, একটা গুড কম্পিটিশন, আমি বলবো হেলদি কম্পিটিশন টিমের মধ্যে। যে ফাস্ট বোলারদের যে জায়গাটা আমাদের সবচেয়ে ল্যাকিং এর জায়গা ছিল, এটা মনে হয় একটা ভালো স্থিতি চলে আসছে, একটা হেলদি কম্পিটিশন শুরু হয়েছে। ডেফিনেটলি এই ধরনের কম্পিটিশন শুরু হলে টিমের জন্য ভালো, প্লেয়ারদের জন্য ভালো। সানোয়ার, ওয়েস্ট ইন্ডিজ টিমের বেশ কয়েকজন নিয়মিত সদস্য নেই, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এটা আসলে কতটুকু মনে করেন যে নজরে রাখার দরকার আছে খেলোয়াড়দের? অবশ্যই, কারণ এটা তো একটা ব্যাকআপ মাইন্ডে কাজ করবে। যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ বলতেই হয়তো এরকম বিগ স্টারদের মানে অনেক পরিচিত মুখের নাম বলি, হয়তো এই টিমে হয়তো অনেকের সাথে বাংলাদেশের দর্শক বলেন বা আমরা অনেকেই পরিচিত না, এটাই স্বাভাবিক। তবে এইটাও মাথায় রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু যারা এসেছে ওরাও কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফর্ম করে, কিন্তু ওরাও কিন্তু পাইপলাইনেরই প্লেয়ার, ওরাও কিন্তু ওই লেভেলের প্লেয়ার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।